হ্যালো, হাই, আসসালামু আলাইকুম অলসো। এবং আসলে আমি এক্সট্রিমলি সরি, ফরগিভ মি। আমি অনেক ট্রাই করেছি, কয়েকবার ট্রাই করেছি আমার দুইটা অ্যাকাউন্ট থেকে, ইভেন কি আমাদের গ্রুপ থেকে, আমাদের নতুন বা পুরনো যে গ্রুপটা আছে অল আড্ডা অ্যান্ড লাইভ রিয়েলিটি গ্রুপ, এটা থেকেও, এবং দ্য এইজ 18 to 48 অল বাংলাদেশি গ্রুপ, জয়েন প্লিজ, ওখান থেকেও। কিন্তু কোনোটা থেকেই না, কোথাও থেকে আমি আসতে পারলাম না, লাইভে আসতে পারলাম না। ভীষণ প্রবলেম দেখা দিচ্ছে, যান্ত্রিক গোলযোগ। যাই হোক, আমি অল্প ছোট্ট পরিসরে দু একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, ডিসকাস করতে যাচ্ছি এই গ্রুপটা সম্বন্ধে, এই গ্রুপটার ব্যাপারে মূলত লাইভে আসা। তারপরও বরাবরের মতোই আমি গরুর রাহাত আপনাদেরকে কিছু ভালোবাসার কথা আমি শুনিয়ে তারপর আমি গ্রুপের ব্যাপারে বলবো। এই গ্রুপে কেন আপনারা জয়েন করছেন না বা কেন জয়েন করবেন সেই সম্বন্ধে লাস্টে আমি বলবো, ভিডিওর লাস্টে। ভিডিওটা খুবই ছোট্ট করব, এত সময় আপনাদের নাই। বরাবরই আমি বলে আসি, বগর বগর করে আসি, ভালোবাসা মানেই ভালোবাসার মানুষটাকে ভালো রাখা। কোনো মানে কেন ভালোবাসলাম, কেউ যদি আস্ক করে অন সেলফ, আপনি বা আমি বা যেই হয় না কেন, যদি অন সেলফ আস্ক করি যে ওয়াই আই এম ফলেন অর ডুইং ইন লাভ, তো সেটার আনসারটা এরকমটা হবে অনেকটা, কারো কথার সাথে আমার মিলে যাচ্ছে কিনা কথাটা জানি না, সরি টু সেটা আমার কথার মতো, যে অন্ধকারের মধ্যে, অন্ধকার একটা কালো ঘরের মধ্যে, একদম নিকষ অন্ধকারের ভিতরে যদি আপনি আপনার নিজের ছায়াটা দেখতে চান, নিজের কালো ছায়াটা খোঁজার মতোই বোকামি হবে যে কেন ভালোবাসলাম, এই কথাটার আনসার খুঁজে পাওয়ার জন্য। আর ভালোবাসার মানেটাই হচ্ছে ভালোবাসার মানুষকে ভালো রাখা, তথা ভালোবাসার মানুষটাকে পাওয়া হোক বা না হোক, সব সময় সর্বক্ষণ সারা জীবন ভালোবাসার মানুষটা যাতে ভালো থাকে, সেই কাজ, সেই কথা, সেই ধরনের চিন্তা ভাবনা, চেতনা এবং সেই ধরনের মেন্টালিটি থাকাটাই আই থিঙ্ক সো ভালোবাসা। আর ভালোবাসাটা স্টার্টিং হয় আমার ফিলোসফি অনুযায়ী যে একটা মোহ থেকে, বা কোনো একটা মোহ থেকে ভালোবাসা স্টার্টিংটা হয়, আর এটার কন্টিনিউ করে কোনো একটা মায়ার টানে, আর কিচ্ছু না। যথেষ্ট পর্যালোচনা আলোচনা করা যায় এই ভালোবাসা নিয়ে। এটা নিয়ে এটা এত চিরন্তন একটা মোস্ট কমন ওয়ার্ড, ভালোবাসা, প্রেম, লাভ, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, যে এইগুলো নিয়ে নতুন করে কিছু বলার নেই। বাট আমি গরুর হাত সবসময় ভালোবাসাকে ভালোবাসি, মানুষকে বাসতে শিখছি, বেঁচে যাব, যতদিন বেঁচে থাকবো আপনাদেরকে ভালোবেসেই যাব, আপনাদের পাশেই থাকবো, এবং ভালোবাসাকে ভালোবাসবো। সত্যিকার অর্থে ভালোবাসাকে সম্মান করা, ভালোবাসা মানুষটাকে ভালো রাখাটাই জাস্ট ভালোবাসা। একটা জিনিস আপনি সবাইকে বারবার, আমি ওই গ্রুপেরও ফার্স্ট লাইভে আমি বলে দিয়েছিলাম একদিন, এবং আজকে আবার বলছি, কারণ গতকাল আগের দিন, এই দুইটা দিন এই রকম একটা প্রবলেমের অনেক সাফারার হয়েছি আমি ঠিক না, মানে এই ধরনের একটা প্রবলেমের জবনিকা পতন ঘটাইতে যায় অনেক বেশি শ্রম দিতে হয়েছে, মেধা দিতে হয়েছে, এবং অনেক বেশি কি বলবো এটাকে, যে অনেক অনেক বেশি, সরি টু সে যে আমি লাইভে এরকম করে কথা বলছি, রেকর্ডিং লাইভ। এনিওয়ে, আমার কোনো মানে প্রস্তুতিবিহীন লাইভ আসলে আমার হোমে, মানে আগে তো তাও আমার হোম সেট আপটা ছিল, এর আগে যারা আমার আগের প্রিভিয়াস চ্যানেল দেখছেন, ডেঞ্জার কিং অ্যান্ড ভ্যারাইটিস, সেইখানে তাও হোম সেট আপটা ছিল, এখানে কিন্তু ওটাও নাই। এনিওয়ে, আমি যা বলছিলাম যে গতকাল আমি যে হ্যারাসমেন্টের শিকার হয়েছি, এবং যে একটা মানুষকে, একটা মেয়েকে এবং একটা ছেলের অ্যাগ্রেসিভ টেন্ডেন্সি থেকে, জাস্ট যে রিজনে, এরকম একটা রিজনে আমরা পড়ে গিয়েছিলাম, সেটার একটাই রিজন হচ্ছে যে হ্যাঁ, আমরা ভালোবাসাকে ভালোবাসি, ভালোবাসতে গিয়ে, ভালোবাসার কাছের মানুষকে কাছে পেতে গিয়ে, অথবা হবু স্বামী বা হবু ওয়াইফের সাথে অন্তরঙ্গ কিছু মুহূর্ত কাটানোটা খুবই স্বাভাবিক হইতে পারে, পবিত্রভাবে হোক, যেভাবেই হোক না কেন, এটা নেহায়েত পক্ষে, নিদেন পক্ষে খুব বেশি একটা চাওয়া না, খুব বেশি একটা চাওয়া না। কিন্তু আমি যে জিনিসটা বলবো, সেই জিনিসটা হচ্ছে, ভাই বা বোন, আপনারা কখনোই এই বোকামিটা করবেন না যে আপনার প্রিয় মানুষের সঙ্গে হবু লাইফ পার্টনারের সাথে হলেও আপনারা কোনো মিডিয়ার থ্রুতে কোনোভাবেই, কোনো দিনও, আমার একটা রিকোয়েস্ট এবং একটা হার্ডলি রিকোয়েস্ট আপনাদের প্রতি থাকবে, কোনোভাবেই কোনো মিডিয়ার থ্রুতে আপনারা কোনোভাবেই অন্তরঙ্গ কোনো ফটো বা ভিডিও দেবেন না, একদম হাত জোর করে রিকোয়েস্ট। এইটার সাফারার অনেক বেশি হচ্ছে, এবং গত দুইটা দিন আমি এইটার একটা সলিউশন করতে গিয়ে নিজে হিমশিম খাইছি। আমি আপনাদের সেই যদি আমি 2007, 8, 9 বা 9, 10, 11-তে চলে যাই, সেই লাভগুরু রাহাত থেকে শুরু করে আজ পর্যন্ত আমার এত হিমশিম বোধহয় কোনো লাভ এন্ডিংয়ের ক্ষেত্রে করতে হয় নাই।
লাভ স্টোরির ক্ষেত্রে এটা একটা অদ্ভুত লাভ স্টোরি, অদ্ভুত রকম এখানে অনেক লীলা খেলা ছিল। যাই হোক, আল্লাহর রহমতে সফলভাবে শেষ করতে পারছি, সলিউশন করতে পারছি, সেটাই বেটার। আমি না এইটা এখানে একটা কাগজ আছে, আমার এখানে একটা লিস্ট আছে, হ্যাঁ, উল্টাভাবে বোধ ধরা হয়েছে। আমার পিসি থেকে, আমার পিসি কিনা হয়েছে 2004-এ, 2004-এ আমার পিসি কিনে এখানে উল্টাভাবে আসবে মোস্ট প্রবলি। আমি কিন্তু এখানে লিখে রাখছি যে আমার লাইফে ফার্স্ট প্রেম কোনটা, ডিউরেশন টাইম কতটুকু, বর্তমানে কী অবস্থায় আছে, সেকেন্ড কোনটা, থার্ড কোনটা, ফোর্থ কোনটা, ফিফথ, 6, 7, 8, এবার সিরিয়ালি মানে মজা করে ছেলে মানুষের মতো অনেকটা। তখন আমি ইউনিভার্সিটিতে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। অলসো এই 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 পেজটা আজকে আমার হাতের পাশে চলে আসলো, তো ভাবছি এটাই অদ্ভুত রকমের কত ধরনের দিনগুলো কাটাইছি, কত অদ্ভুত রকম স্বপ্নে, কত অদ্ভুত রকম চিন্তা ভাবনায়, কত পিকুইলিয়ার চিন্তা ভাবনায়, কত কালারফুল হোয়াট ওয়াজ এ লাক্সারিয়াস লাইফ দিনের আমাদের সবারই গেছে, তাই না ফ্রেন্ড? তো এনিওয়ে, বাদ দিয়ে এসব কথা, আসলে কথা প্রসঙ্গে কথা বললাম না, কথা না থাকলে আর কি আজারে কথা যা বলতে হয় তাই বলছি। যাই হোক, আমি একটা জিনিস বলি, আমি একটু মোটিভেশনাল স্পিচের মতো আমি একটু একটা জিনিস কথা বলতে চাচ্ছি, কারণ আমার ছোটোখাটো একটু যোগ্যতা আছে বলার মতো। সেই যোগ্যতার বলে আমি বলতে চাচ্ছি, এই দেশের এই তথাকথিত ইয়ং সমাজকে আমি বলবো, যুব সমাজকেই বলবো, কারণ যুব সমাজই তো আমাদের আগামী দিনের সব। তো ওনাদেরকে আমি বলবো যে প্লিজ, দেশের শিক্ষা ব্যবস্থার, রাজনৈতিক, এইটার ওইটার বিভিন্ন এক্সকিউজ দেখায়, বেকারত্বের বিভিন্ন এক্সকিউজ দেখায় আপনি যদি পেছনে পড়ে থাকেন, আপনার কিন্তু সামনে যাওয়ার কোনো ওয়ে নেই। কেউ কিন্তু আপনাকে সামনে নিয়ে যাবে না, আপনার সামনে যেতে হবে আপনাকে নিজেই। কেউ কিন্তু বসে নেই আপনার জন্য, কিন্তু কোনো একটা চেয়ার ফাঁকা নেই গভর্নমেন্টের বা আনগভর্নমেন্ট মানে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেগুলো এস্টাবলিশ, সেইগুলোরও কিন্তু কোনো একটা চেয়ার আপনার জন্য বসে নেই। কিন্তু তারপরও কিন্তু প্রতি মাসে বা প্রতি বছরে বা প্রতি দিনই কেউ না কেউ নতুন কোনো না কোনো জব পাচ্ছেন ভালো জায়গায়। তো আপনার কিন্তু এক্সকিউজ দেখা লাভ নাই আপনার এডুকেশনাল সিস্টেমের, আপনাদের এই আমাদের এই সোনার বাংলার অর্থনৈতিক প্রবলেমের, বেকারত্বের প্রবলেমের, শিক্ষা এডুকেশনাল প্রবলেমের বলছি, তারপর করাপ্টেডের প্রবলেমের, ক্লাস 5-এর কোয়েশ্চেন ফাঁস হয়, বিসিএসের কোয়েশ্চেনও ফাঁস হয়, এইসব দেখায় কোনো লাভ নেই, কোনো লাভ হবে না। ইভেন কি পলিটিক্যাল প্রবলেমগুলোর ইস্যু ধরেও কোনো লাভ নেই, কারণ আপনার পথ আপনাকেই বাঁচতে হবে, আর সেটার জন্য সবাইকে পিছনে ফেলা, আপনাকে এগিয়ে যেতে হবে সামনে। কাম অন অ্যান্ড ফাস্ট, রান, লাইফ ইজ এ রেস, একটা রেস, আপনাকে এগিয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই। যে পেশায় আছেন, যে যেভাবে আছেন, সবসময় আমি বলে আসছি, সব ধরনের প্রতিবন্ধকতা, যে হ্যাঁ, হোঁচট খাওয়াটা খুব স্বাভাবিক, লাইফে পথ চলতে গেলে হোঁচট খাওয়াটা খুব বেশি স্বাভাবিক। আর এই হোঁচট খেয়ে থেমে থাকলে চলবে না, এই হোঁচট খেয়ে থেমে থাকলে কোনোভাবেই চলবে না। আমার এই লাইটটা বোধহয় প্রবলেম করতেছে। এনিওয়ে, কোনোভাবেই থেমে থাকলে চলবে না। আপনি একবার হোঁচট খেয়েছেন, আবার উঠে দাঁড়াবেন, 2 গুণ গতিতে, 3 গুণ গতিতে, 4 গুণ গতিতে, 5 গুণ গতিতে আবার ছুটে যাবেন। বাট আপনার থামবে না, সোজা কথা, আপনার চলা থামবে না। এক্সকিউজ মি, একটু 1 সেকেন্ড, আপনার চলা থামবে না। মোট কথা আমি এইটাই বলতে চাচ্ছি আপনাদেরকে, যে আমাদের চলা থামালে চলবে না ভাই, কারণ পথ চলতে হবে। লাইফে সাকসেস হওয়ার জন্য পথ চলতে হবে, দ্রুত বেগে চলার, এবং লাইফে ডিপ্রেশন এবং অন্যান্য আদার্স যে বাধাগুলো আছে সেইগুলা ওভারকাম করে এগিয়ে চলার কোনো বিকল্প, অল্টারনেটিভ কোনো কিছু থাকতে পারে না। আর হ্যাঁ, যাদের আরেকটা জিনিস আমি বলবো অবশ্যই, যে যাদের মা বাবা জীবিত আছেন, আমার যেহেতু মা বাবা জীবিত নাই, তো আমি সবাইকে হাত জোর করে মিনতি করব, ভাই, যে ধর্মেরই থাকি না কেন, মা বাবার চাইতে বড় কোনো আশীর্বাদ, কোনো দোয়া, কোনো পীর, কোনো আউলিয়া, কোনো মুর্শিদ এই দুনিয়াতে ওই সন্তানের জন্য নাই, তার মা বাবা যদি বেঁচে থাকে। এবং ইফ ইউর প্যারেন্টস বি অ্যালাইভ, আচ্ছা ছোটো করে বাংলায় বলি, আমি সেটা বলতে চাচ্ছি যে আপনার বাবা মা, বিশেষ করে মা যদি বেঁচে থাকে, তাহলে আপনার জন্য জীবনের দুনিয়া এবং আখিরাতের জন্য সবচেয়ে সৌভাগ্যের একটা রাস্তা, সবচেয়ে আল্লাহর দরবারে সব ধরনের দোয়া কবুল হওয়ার একটা রাস্তা, একটা মিডিয়া আপনার জন্য। আপনার সামনে 24টা ঘন্টা আছে প্রতিটা দিন, যা কিনা হয়তো আমার মতো বা অনেকের মতো নাই, আমরা এখন ইচ্ছা করলেও পারি না। তো যাই হোক, মাকে সবসময়
আদর দেবেন, ভালোবাসা দেবেন। এই মা তো আমাদেরকে অনেক কষ্ট করছে না, মা বাবা। তো কেউ না লেম এক্সকিউজ দিয়ে বাচ্চাদের পড়াশোনার জন্য একটা কুঠুরি ঘর নিয়ে ঢাকা সিটিতে বা বিভিন্ন বিভাগীয় সিটিতে, জেলা সিটিতে হাজব্যান্ড ওয়াইফ বিয়ে করার পরেই, বাচ্চা হওয়ার পরেই না বড় মা বাবাকে গ্রামে রেখে আসবেন না দয়া করে। আমি এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট থাকবে, বাকিটা এটা ডিপেন্ড করে, ইটস আপ টু ইউ যে আপনাদের অর্থনৈতিক, আপনাদের অনেক কিছুর উপর ডিপেন্ড করে সেটা, পারিবারিক ব্যাপার। বাট আমি দেখি, আমি এই দেশ ঘুরে যা দেখছি, অনেকটা চাকরির বসে বা পড়াশোনার সময় খেয়ালের বসে ঘোরার জন্য অনেক অনেক জায়গায় তো গেলাম ভাই, দেখছি একটা জিনিস যে ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য ছেলে মেয়ে দেখা যায় যে বিয়ের পরই প্রথম দিকে খুব বেশ ভালো থাকে, তারপরেই কেমন যেন না একটু উসখুস করা শুরু করে যে না বাড়িতে থেকে লাইফ লিড হচ্ছে না, বাড়িতে বউ থাকবে, সন্তান থাকবে, সন্তানরা পড়াশোনা করতে পারতেছে না, সন্তানরা পরিবেশ পাচ্ছে না। আরে ভাই, আজকের দিনের এই বাংলাদেশে যারা একদম টপ লেভেলে আছেন তারা এবং তাদের শিকড় গিয়ে দেখেন প্রতিটা না হলো 98.99% এরা গ্রাম থেকে উঠে আসা ছেলে মেয়ে। আজকে যারা মাথায় আছেন, টপে আছেন বাংলাদেশের, হ্যাঁ পাশ্চাত্যের একটা কথা বলি, আমরা ওয়েস্টার্ন কালচার ফলো করি, তাহলে ফলো করি না কেন? ওয়েস্টার্ন কালচারটা শুধু ফলো করব, ওয়েস্টার্ন কালচার ঘাটাঘাটি কেটে কেন ফলো করি না যে ওয়েস্টার্ন কালচারের কোনো একটা পার্সন কীভাবে জিরো থেকে হিরো হলো? কোয়েশ্চেন টু ইউ। আমি কেন ফলো করি না বা আপনি কেন করেন? জিরো থেকে হিরো হলো একটা পার্সন, কীভাবে কোন প্রসেসে তারা বিজনেসটাকে জিরো থেকে হিরো করে ফেললো, কোন প্রসেসে সে একদম হিরো বনে গেল, কেন আমরা ওটা ফলো করি না? শুধু কালচার ফলো করলে হবে? যে জিনিসটার নেগেটিভ দিক আপনারা আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে এখন বর্তমানে এরকমটা যে আমি আসলে সাউন্ড ক্লিয়ারের জন্য ফ্যান ট্যান সব অফ করে রাখছি, এই জন্য হয়তো একটু গরম লাগতেছে, সরি টু সে আপনাদের প্রবলেম হচ্ছে। এনিওয়ে আমি ভিডিও শেষ করে দেবো, লাস্ট মোমেন্টে চলে আসছি, প্লিজ একটু থাকেন, শেয়ার করে দিন ভিডিওটা, বেশি বেশি কমেন্টস দেন আমার কোনো কথা ভুল থাকলে। আর যদি আপনারা প্লিজ ভালো লাগে তাহলে অবশ্যই, বা কোনো একটা কাজের কথা থাকে, হ্যাঁ নীতি কথা আমি এইটা জানি, এইটা শিওর যে অনেকে দাঁত কেলিয়ে হাসবেন যে এইসব নীতি কথা সবাই জানে। ভাই আমরা বাঙালি তো মাঝে মধ্যে একটু এই যে এইভাবে কোনোই না দিলে না আমরা কেমন জেগে উঠতে পারি না, মানে জেগে উঠতে পারি না, সোজা কথা অওয়াক আপ, হে বেঙ্গালি অওয়াক আপ, ইটস টু টাইম। হ্যাঁ, আর এই জন্য আয়মান সাদিক, সালমান মুক্তাদির, সালমান সুখন এবং এই জাতীয় লর্ডস অফ মোটিভেশনাল স্পিকারদের অনেক টাকা অ্যামাউন্ট খরচ করে টিকিট কেটে বিভিন্ন ইনস্টিটিউটে যে ওনাদের মতো মহান ব্যক্তিদের কথা শুনতে আমাদের হয়। কেন? আমাদের মোটিভেশন স্পিকার তো আমাদের ঘরে, আমাদের বাবা মা, প্যারেন্টস, আমাদের বড় ভাই বড় বোন, সবচেয়ে বড় মোটিভেশন স্পিকার। আমরা কেন তাদের কথা ফলো করি না? আমরা কেন? এই যে আমি সিম্পল কয়েকটা এক্সাম্পল দিলাম, ভালোবাসার এক্সাম্পলও আমি দিয়েছি, হ্যাঁ অবশ্যই ভালোবাসবেন। তাই বলে এই যে আরও একটা কথা না বললেই না হয়, আমি এই কথাটা মেয়েদের পক্ষে চলে যাবে, সরি টু সে, কথাটা এরকম যে অনেক ছেলে আমার লাইফে, আমি লাভগুরু থাকাকালীন বা আমি যখন আমাকে লেডি কিলার বলতো অনেকে, বা এখনও বলে, যাই হোক, মানে সবচেয়ে বড় কথা আমার কাছে যখন অনেক কোয়েশ্চেন আসতো এবং আনসার দিতে হইতো উইথ কোনো না কোনো থ্রু মিডিয়া। আমি এখন বলতে চাচ্ছি না, যারা আমাকে চিনেন তো চিনেন, যারা না চিনেন ম্যাক্সিমাম না চিনাই স্বাভাবিক, কারণ আমার ভয়েস সবসময় আসছে। আর আজকে যারা আপনারা এই 18 থেকে কী বলবো, যে এই 18 থেকে আপনারা আজকে তারা হয়তো বা 28 যদি না হন, তাহলে আমাকে না, আমার ভয়েস না শোনাটাই স্বাভাবিক। 28 হলে আমার ভয়েসটা কিছুটা হলে শুনে থাকবেন। এনিওয়ে আমি যা বলছিলাম, যে কথাটা ছিলাম সেটা হচ্ছে যে আমার মনে হয় কোন কথাটা যেন আমি ছিলাম, সরি আমি ভুলে গেছি কথা প্রসঙ্গে।